সোমা, তুমি রেডি হয়েছো কি বলো তো দেখি? আর কতক্ষণ সময় নেবে? হ্যাঁ, আমার তো হয়েই এসেছে, এক্ষুনি বেরিয়ে পড়বো। সেই কখন থেকেই শুনছি তোমার হয়ে এসেছে, কিন্তু এখনো তোমার হয়নি। আর কতক্ষণ লাগবে শুনি? বাপের বাড়িতে যাবে বলে কি সাজগোজের বাহার বেড়েছে নাকি? সে তো জানোই, বাপের বাড়ি যাচ্ছি বলে কথা। আর প্রত্যেকটা মেয়ের কাছে বাপের বাড়ি যে কতটা আনন্দের, কতটা ভালো লাগার মুহূর্ত, তা শুধুমাত্র একটা মেয়ে মানুষই বোঝে। তোমার মতো পুরুষরা না কখনো বুঝবে না, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ গিন্নি, জানি গো, মেয়েদের বাপের বাড়ি হচ্ছে মেয়েদের কাছে আবেগ। এমন সময় সোমার শাশুড়ি সেই ঘরে উপস্থিত হয়। এ কি বৌমা, কোথায় যাচ্ছ তুমি? মা, আসলে বাবার বাড়িতে অনেকদিন থেকে যাওয়া হচ্ছে না তো, তাই আর কি মনে করলাম আপনার ছেলে আর আমি এই সুযোগে একটু ঘুরেই আসি। ও, তুমি বাবার বাড়িতে যাচ্ছ? ও, তা বেশ ভালো। বাবার বাড়িতে যাচ্ছ মানে আমার ছেলের মোটা অঙ্কের একটা টাকা খসাতে চাইছো তুমি? কি বলছেন মা? আপনার ছেলের মোটা অঙ্কের টাকা খসাবো মানে? কেন বৌমা, তুমি কি কিছু বুঝতে পারছো না? মোটা অঙ্কের টাকা খসানো মানে তোমার বাবা মা ভাইরা যা লোভী, তাই আর কি। দেখুন মা, আপনি না জেনে কোনো রকম কোনো কথা বলবেন না। আমার বাড়িতে আমি শুধুমাত্রই যাই, কখনো কোনো রকম মিষ্টি ফলমূল কোনো কিছু ছাড়াই আমি বাড়িতে প্রবেশ করি। তাতে আপনার ছেলের কোনো রকম কোনো টাকা পয়সা খরচ হয় বলে আমার মনে হয় না। আর তাছাড়া আপনি খুব ভালো করেই জানেন মা, আপনার ছেলের আয় ইনকাম কিরকম। হুম, তা তো জানি, মুখে শুধু ওই কথাটুকুই শিখে রেখেছো। তা যাও যাও, যে উদ্দেশ্যে বেরোতে যাচ্ছিলে ঘুরেই এসো। এরপর সোমা এবং অনিক তারা তাদের বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। যেতে যেতে রাস্তায় অনিক সোমাকে বলতে থাকে, জানো তো সোমা, এমনভাবে তোমাদের বাড়িতে যেতে আমার খুব খারাপ লাগে। কখনো তোমার বাবার বাড়ির জন্য আমি কিছু কিনে নিয়ে যেতে পারি না। শোনো তো, বাবার বাড়ির জন্য কিছু নিতে হবে না। আর নিয়েও বা কি করবো বলো তো? আমার বাবার বাড়িতে কোনো কিছুর কমতি নেই। আর তারা তো খুব ভালো করে জানে তাদের বাড়ির জামাইয়ের আর্থিক অবস্থা খুব একটা ভালো না। কিন্তু সব কিছু তো ঠিক আছে, কিন্তু আমি তো বাড়ির জামাই। এমনভাবে কি সবসময় ফাঁকা হাতে যাওয়া যায় বলো তো? সেটা তুমি ঠিক করেছো, কিন্তু এখন তো আমাদের কিছুই করার নেই। মাস শেষ, তোমার কাছে তেমন বেশি টাকাও নেই। তাহলে আমরা কেমন ভাবে বাড়ির জন্য কিছু নিতে পারি বলো তো? হ্যাঁ সোমা, তুমি একদম ঠিক কথা বলেছ। আমার পকেটে মাত্র 100 টাকা পড়ে আছে। আর এই 100 টাকা নিয়ে কি করি বলো তো? তারপর আমাদের গাড়ি ভাড়া লাগবে, আর তারপর যদি আমরা বাড়ির জন্য কিছু নিতে চাই, তাহলে তো আমাদের কাছে আর কিছুই টাকা বেঁচে থাকবে না। ওসব ছাড়ো তো, বাড়িতে কে কি মনে করলো, কে কি ভাবলো, তাতে আমার কোনো কিছুই যায় আসে না। চলো, এখানে দাঁড়িয়ে গল্প না করে আমরা বরং আমাদের যাত্রার উদ্দেশ্যে রওনা দিই। অনেক মনে অনেক সংকোচ নিয়ে তার শ্বশুর বাড়িতে পা রাখেন। ঠিক এমন সময়, এ কি সোমা, তুই এসেছিস মা? আয় আয়, ভিতরে আয়, এসে জামাই বাবাকে নিয়ে বস। রোদে তাপে কত দূর থেকেই না তোরা এসেছিস, একটু বসে হাওয়া খেয়ে জিরিয়ে নে মা। হ্যাঁ মা, এই তো আমরা এই সবে মাত্রই আসলাম। চলো, ভিতরে চলো। তোরা এখানে বস, আমি আমি এক্ষুনি আসছি। শোনো বৌমা, সোমা আর অনেক এসেছে, তারা ওই ঘরে বসিয়ে রেখে এসেছি। একটু যাও মা, গিয়ে আমার জামাই বাবার জন্য একটু মিষ্টি ফলমূল নিয়ে এসো। কি বলছেন মা? আপনার জামাইয়ের জন্য মিষ্টি ফলমূল মানে? আপনার জামাই আবার মিষ্টি ফলমূল খায় নাকি? কি বলছো? জামাই আবার মিষ্টি ফল খায় নাকি, এটা তুমি জিজ্ঞাসা করছো কেন? একটা বাড়ির জামাইপন মানুষ আসলে তাদেরকে এইসবই তো দিতে হয়। দেখুন মা, বাড়ির জামাইদেরকে ততটাই সম্মান দেওয়া উচিত যতটা তারা শ্বশুর বাড়ির প্রতি কর্তব্য পালন করে। আপনার জামাই এই বাড়ির জন্য কোনো কর্তব্য পালন করে নাকি? কখনো কোনো কর্তব্য তো আমি পালন করতেই দেখিনি। কি বলছো রমা? কি কর্তব্য পালন করতে তুমি দেখোনি?
এই যে মা, আপনার জামাই নির্লজ্জের মতো সব সময় ফাঁকা হাতে এই বাড়িতে আসে। তার কি এইটুকু দায় দায়িত্বের মধ্যে পড়ে না যে শ্বশুর বাড়িতে যেতে গেলে হাতে ফল মূল মিষ্টি বাজার নিয়ে যেতে হয়? ও, এই কারণে তুমি এই কথা বলছো। তুমি তো জানোই অনেকের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। আর আর তাদের অবস্থা ভালো নয় বলেই তারা এই বাড়িতে তেমন একটা আসতে চায় না। সেই ৯ মাসে ৬ মাসে এই বাড়িতে আসে। আর তুমি এইসব কথা নিয়ে ওদেরকে বলতে যেও না। ওদেরকে একটু ফলমূল কেটে দাও মা। না মা, ফলমূল কেটে দিতে আমি পারবো না। বাড়িতে যে ফলমূলটুকু থাকে সেটা আপনার ছেলের অনেক কষ্টের উপার্জনে কেনা ফলমূল। আর সেটা আমি ওদেরকে এইভাবে খেতে দিতে পারবো না। আপনার ইচ্ছা হয় আপনি বাজার থেকে ফলমূল কিনে এনে আপনার জামাইকে খেতে দিন। এই বলে রমা সেখান থেকে চলে যায়। কি করি আমি? বৌমা যে বলে গেল এই ফলমূলে হাত দিতে পারবো না। আমি বরং যাই, মেয়েটার কাছেই যাই। শোন মা, তোরা বস, আমি বরং তোদের দুপুরের খাওয়ার আয়োজন করি। ঠিক আছে মা, যাও। তবে বৌদিকে একটু ডেকে দিও মা। বৌদির সাথে কতদিন দেখা সাক্ষাৎ হয় না। বৌদিকে একটু দেখতে ভীষণ মন চাইছে। আর কত গল্পও জমে আছে বৌদির সাথে। হ্যাঁ রে মা, সে তো জানি তোর বৌদিকে তুই কত ভালোবাসিস। সেই যে বিয়ের আগে থেকে বৌদির ন্যাওটা তুই। তা থাক মা, আমি যাই, গিয়ে তোর বৌদিকে ডেকে নিয়ে আসি। শোনো, তোমার বোন কিন্তু আবার তার বরকে নিয়ে এই বাড়িতে এসে হাজির হয়েছে। সে কি বলছো? সোমা আবার এই বাড়িতে এসছে? ওই যে তার ভেড়ার মতো বরটাকে সারাক্ষণ যে এখানে নিয়ে আসে, তাতে কিন্তু আমার একদমই সহ্য হয় না। কি করে যে কোন লজ্জায় এই বাড়িতে আসে তা আমি বুঝি না বাপু। সত্যিই তাই। কোন লজ্জায় যে এই বাড়িতে আসে তা বুঝি না। যে পুরুষ মানুষের রোজগার নেই, সেই পুরুষ মানুষের যে লজ্জা থাকে না তা আমার জানা ছিল না। আমার বোন যে কিভাবে ওই ছেলের সাথে সংসার করছে তা কে জানে বাপু। সেটা তো আমারও ভাবনার বিষয়, কিন্তু কিছুই যে করার নেই। তোমার বোন প্রেম পীড়িত করে এমন একটা ছেলের হাত ধরেছে যে কিনা অকম্মা, বেকার, ভালোভাবে কোনো কাজই করতে পারে না। ঠিক এমন সময় সোমার মা সেখানে উপস্থিত হয়। বলছি বৌমা, আমার মেয়ে জামাই এসেছে, তা তো তুমি দেখেইছো। তা ওরা তো আর এক্ষুনি বাড়িতে যাবে না। ওরা নিশ্চয়ই দুপুরে এখানে থাকবে, খাওয়া দাওয়া তো করবে। তা বৌমা, আজকে যদি থাক মা, আপনাকে আর বলতে হবে না। নিশ্চয়ই আপনার মেয়ে জামাইয়ের জন্য রান্না বান্না করতে হবে, তাই না? আমি পারবো না রান্না বান্না করতে। আমার বাড়িতে যেই কটা মানুষ থাকে আমি শুধুমাত্র তাদের জন্যই রান্না করতে পারবো। আপনার মেয়ে জামাইকে বলুন মানে মানে এখান থেকে বিদায় হয়ে যেতে। এমন করে বলো না বৌমা, ওরা কি আর সব সময় এখানে আসে? আমার মেয়েটা কতদিন পরে এখানে আসলো, আর তুমি এমন ব্যবহার করো না মা। দেখুন, আমি তেমন কোনো ব্যবহারই করিনি। তবে আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন আমি কিন্তু খারাপ ব্যবহার করতে বাধ্য হব। খোকা, তুই কি এসব দেখে চুপচাপ থাকবি? তোর বোন আর বোনের বর এসেছে, তাদেরকে তো দুপুরে খাওয়া দাওয়া দিতেই হবে। তোর বউ যে রান্না করবেই না বলে দিচ্ছে, তুই কি চুপচাপ থাকবি? কিছু বল তোর বউকে। দেখো মা, রামা একদম ঠিক কথা বলেছে। কেনই বা রান্না করতে যাবে বলো তো? তোমার মেয়ে জামাইয়ের কি কোনো হুঁশ জ্ঞান বুদ্ধি কিছুই নেই? তার শ্বশুর বাড়িতে আসতে হলে কেমনভাবে আসতে হয়, লজ্জা শরম বলতে তো এমনিতে কিছুই নেই। একটা ধনী বাড়ির জামাই হয়ে সেই বাড়িতে আসতে তার একটুও লজ্জা করে না? খোকা, তুইও তোর বোন আর বোনের বরকে এমন করে বলতে পারলি? কেন মা, এখানে না বলার কি আছে? আর আমি যা কিছু বলেছি তাতে কিছু ভুল বলিনি। আমি ঠিক কথাই বলেছি। তুমি এক্ষুনি ওদেরকে এই বাড়ি থেকে চলে যেতে বলো। থাক থাক, তোমার মাকে বলতে হবে না। তোমার মা কখনো এমনটা করতেই পারবে না। যা করতে হবে আমাকেই করতে হবে।
এই তো বৌদি, কতক্ষণ থেকে তোমাকে ডাক দিচ্ছি। মা তোমাকে ডাকতেই গিয়েছিল। বসো বসো বৌদি, তোমার সাথে একটু গল্প গুজব করি। না বাবা, আমার এত গল্প গুজব করার কোনো সময় নেই। আমি কি আর তোমাদের মতো বেকার মানুষ নাকি? আমার অনেক কাজ আছে। তা কখন আসলে শুনি? আসলে বৌদি, এই সবেমাত্রই এসেছি। ও, তা বাড়িতে যাবে কখন? নিশ্চয়ই দুপুরে খাওয়া দাওয়া করে তবেই যাবে। মানে কি বলছো তুমি বৌদি? না না, তেমন কিছু বলছি না। আসলে তোমার বরটাকে নিয়ে এসেছো তো, তাই ভাবছিলাম আর কি। আর তাছাড়া আমার তো দেখে মনে হচ্ছে তোমরা এই বাড়িতে থাকার জন্য আসোনি। থাকতে হলে তো শ্বশুরবাড়িতে একটু ভালো মন্দ কিছু নিয়ে আসতে হয়। আর তোমাদের কাছে তো তেমন কিছুই দেখছি না। মনে হচ্ছে তোমরা হয়তো এক্ষুনি চলে যাবে, তাই না সোমা? হ্যাঁ বৌদি, তুমি একদম ঠিক কথাই বলেছো। আমরা তো থাকতে আসিনি, আমরা এক্ষুনি চলে যাব। আসলে তোমাদেরকে দেখার জন্য মনটা কেমন করছিল, ওই জন্যই এলাম আর কি। দেখেছো সোমা, আমি একদম ঠিকই ধরেছি। তোমরা নিশ্চয়ই এক্ষুনি চলে যাবে। যাক যাক, দেখা তো হয়ে গিয়েছে। তুমি বরং এক কাজ করো, আকাশটা আবার ভালো দেখছি না, যদি যাওয়ার হয় তাড়াতাড়ি চলে যাও। এই বলে রমা সেখান থেকে চলে যায়। এ কি সোমা, তুমি যে বললে তোমার বাপের বাড়িতে 2-4 দিন থাকবে, তাহলে তুমি তোমার বৌদিকে কেন মিথ্যে কথা বললে বলো তো, যে আমরা এক্ষুনি চলে যাব? শোনো, আমি একদম ঠিকই করেছি। আমি জানি আমার বাড়ির কেউই তোমাকে পছন্দ করে না, কারণ তুমি উপার্জন করো না। তোমার উপার্জন খুবই সামান্য। কিন্তু তাই বলে আমাকে যা বলছে বলুক, তাহলে তুমি তো এই বাড়ির মেয়ে, তাহলে তুমি কেন চলে যাবে বলো তো? তুমি থাকো কদিন, আর এমনিতেই আমি তো তোমাকে দিয়েই চলে যেতাম। না গো, আমি এই বাড়িতে থাকবো না। যেই বাড়িতে আমার স্বামীর কোনো সম্মান নেই, মান মর্যাদা নেই, আশা করছি সেই বাড়িতে আমার না থাকলেও চলবে। দেখো সোমা, তুমি অযথা তোমার বৌদির ওপর রাগ করছো। তাছাড়া তোমার বৌদি তো কোনো খারাপ কথাই বলেনি, একদম ঠিক কথা বলেছে। আমি তো বেকার, আমি তো কিছুই আনতে পারি না তোমার বাড়ির জন্য। স্বাভাবিক, বাড়িতে সবাই চাইবে যে জামাই কোনো মানুষ শ্বশুর বাড়িতে আসলে কিছুই না নিয়ে আসবে। আমি তো তা কিছুই আনতে পারি না। দেখো, তোমার অপমান আমি কখনো সহ্য করতে পারি না। আর আমি তোমাকে ভালোবেসেই বিয়ে করেছি। যেই বাড়িতে আমার স্বামীর কোনো সম্মান নেই, সেই বাড়িতে আমি থাকতে পারবো না। চলো, আমরা এক্ষুনি রওনা দেবো এখান থেকে। এরপর সোমা এবং তার স্বামী বাড়ি ফিরে আসে। এমন ভাবে বেশ কিছুদিন কাটে। শোনো না, কয়েকদিন থেকেই ভাবছি বিছানার চাদরটা ভীষণ পরিমাণে ছিঁড়ে গিয়েছে, আর ব্যবহার করা যাচ্ছে না। তুমি এক কাজ করো না, আসার পথে আমার জন্য একটা সুন্দর দেখে বিছানার চাদর আনতে পারবে? ঠিক আছে গো, তুমি যখন বললে, তাহলে আসার পথে আমি আমাদের ঘরের জন্য একটা বিছানার চাদর কিনে নিয়ে আসবো। ঠিক এমন সময় সোমার শাশুড়ি সেখানে উপস্থিত হয়। কেন বৌমা, কেন শুধু শুধু আমার ছেলের টাকাগুলো খরচ করাও বলো তো? বিছানার চাদরে এমন কি হয়েছে যে তোমাদেরকে নতুন বিছানার চাদর কিনে আনতে হবে? আসলে মা, বিছানার চাদর তো দেখতেই পাচ্ছেন, সব জায়গা ছিঁড়ে ছিঁড়ে গিয়েছে, আর এই চাদর একদমই ব্যবহার করা যাচ্ছে না। সেই জন্যই আপনার ছেলেকে বললাম আর কি, যেন বাড়ির জন্য একটা বিছানার চাদর নিয়ে আসে। দেখো বৌমা, এত জমিদারি ভাব তোমার বাবার বাড়িতে দেখিও। মানছি তোমার বাবা ভাইরা অনেক ধনী, তাই বলে সেই ধনী ভাব আমাদের বাড়িতে তো চলবে না। আর এই চাদরে কি এমন সমস্যা হয়েছে শুনি? সামান্য তো ছিঁড়েই গিয়েছে, সেলাই করে নিলেই ভালো মতো চলে যায়। কিন্তু মা, এক জায়গা দু জায়গা হলে সেলাই করা যায়, কিন্তু আমাদের বিছানার চাদরটা একেবারেই নষ্ট হয়ে গেছে, যার জন্য আমি আপনার ছেলেকে আনতে বললাম। দেখো, এইরকম কত পুরানো ছেঁড়া জিনিস যে আমরা চালিয়েছি, আর তুমি সামান্য একটা বিছানার চাদর চালাতে পারবে না? আসলে তোমরা তো অভাব দেখোনি। অভাব কাকে বলে? অভাব তো আমরা দেখে এসেছি, তাই তোমার মতো বিলাসিতা আমরা করতেই পারি না। এই বলে সোমার শাশুড়ি সেখান থেকে চলে যায়। সোমা, তুমি মায়ের কথা একদম মন খারাপ করো না। তুমি যখন বিছানার একটা চাদর চেয়েছো, তা আমি অবশ্যই কিনে নিয়ে আসবো। না গো, কিচ্ছু আনতে হবে না। আরে সোমা,
তুমি রাগ কেন করছো? মা হয়তো বলেই ফেলেছে, তা বলে তুমি সেই কথাটা মনে ধরে রাখবে বলো তো? আসলে যার স্বামীর উপার্জন কম তাকে সবাই কথা শোনাতে ছাড়ে না, সবাই তাকে অপমান করে, সবাই তাকে নিচু চোখে দেখে। আচ্ছা বাবা, এইসব নিয়ে তুমি কেন মন খারাপ করছো বলো তো? যদি ভগবান আমাদের সাথে থাকে, তুমি একদিন দেখবে ঠিকই একদিন আমরা অনেক উপার্জন করব। তখন আর তোমাকে কেউ অপমান করতে পারবে না। আমার মা কিংবা তোমার বাবার বাড়ির লোক তোমাকে আর কেউ কোনোদিন খারাপ দৃষ্টিতেও দেখতে পারবে না। দেখবে ভগবান ঠিক আমাদের পাশে থাকবে। হ্যাঁ গো, আমি তোমাকে ভালোবেসেছি, তোমার অর্থ সম্পত্তি বা তোমার টাকা পয়সাকে নয়। তাই তো তোমার হাত ধরে একেবারে রাজপ্রাসাদ ছেড়ে এই মাটির ঘরে এসেছি। আর উপরওয়ালা যদি আমাদের পাশে থাকেন, একদিন আমাদের স্বপ্ন পূরণ ঠিকই হবে। এমন ভাবে 2 বছর কেটে যায়। অন্যদিকে সোমার স্বামী অনিলেরও ব্যবসার অনেক বেশি বড় উন্নতি হয়। সোমার স্বামী একটি বড় মেডিসিনের ব্যবসা শুরু করে এবং তার এখন অনেক বেশি উপার্জন। ঠিক এমনই একদিন, বৌমা, কোথায় যাচ্ছ তোমরা? এই তো মা, আমরা একটু শপিং করতে যাচ্ছিলাম। ও, তোমরা শপিং করতে যাচ্ছ? আচ্ছা যাও মা, তবে শোনো, আমার জন্য কিছু কিনে এনো মা। কি লাগবে বলুন মা, আপনার কি প্রয়োজন? আপনার জন্য আমরা ঠিক সেটাই নিয়ে আসবো। আসলে বৌমা, আমার বিছানার চাদর কয়েকদিন হলো এক জায়গায় ছিঁড়ে গিয়েছে, আর বিছানা চাদরটাকে চালাতেই পারছি না। ওই জন্য আর কি, আমার জন্য একখানা বিছানার চাদর নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে মা, আপনার বিছানার চাদর প্রয়োজন, আপনার জন্য বিছানার চাদর আমরা নিয়ে আসব। এরপরে সোমার শাশুড়ি সেখান থেকে চলে যায়। দেখেছো, তোমার মা সামান্য এক জায়গায় বিছানার চাদর ছিঁড়ে গিয়েছে, তার জন্য বিছানার চাদর আনতে বলেছে। আর যখন আমাদের বিছানার চাদর পুরোপুরি খারাপ হয়ে গিয়েছিল, তখন তোমার মা আমাকে কত কথাই না শুনিয়েছিল। হ্যাঁ গো গিন্নি, তখন আমার আর্থিক অবস্থা ভালো ছিল না, তাই আমার মা এমনটা করেছে। এখন তো আমাদের আর্থিক অবস্থা খুব ভালোই হয়ে গেছে, তাই মা আজ আমাদের সাথে খুব ভালো ব্যবহার করছে। অনেক কিছু জিনিসে প্রয়োজন না হলেও তবুও সেই সব জিনিসগুলো আনতে বলে। জানো তো গিন্নি, টাকাই হচ্ছে সব কিছু। টাকা থাকলে সবাই থাকবে পাশে, আর টাকা না থাকলে তখন কেউ থাকবে না পাশে, সেটা স্ত্রী হোক কিংবা মা হোক। হ্যাঁ গো, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। টাকা থাকলে সবাই আপন হয়ে যায়, টাকা না থাকলে কেউই আপন হয় না, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। বেশ কয়েক ঘন্টা পর, এই নাও মা, তোমার জন্য 4খানা বিছানার চাদর নিয়ে এসেছি। আর হ্যাঁ, বিছানার চাদর ছেঁড়ার আগেই তোমার প্রয়োজন মতো বিছানার চাদর পাল্টে পাল্টে নেবে, কেমন? কি রে বাবা, আমার জন্য 4খানা বিছানার চাদর নিয়ে এসেছিস? আমি তো তোকে একখানা বিছানার চাদর আনতে বলেছিলাম। হ্যাঁ মা, তুমি তো আমাদেরকে একটা বিছানার চাদর আনতে বলেছো, আর আমি সেই জায়গায় 4টি বিছানার চাদর নিয়ে এসেছি। নিশ্চয়ই তোমার পছন্দ হবে মা। সে আর বলতে, পছন্দ তো আমার খুব হয়েছে। যাই হোক, এই বিছানার চাদর দিয়ে এখন আমার বেশ কিছুদিন চলে যাবে। এর বেশ কিছুদিন পর, সোমা, সোমা, বাড়িতে আছো সোমা? হ্যাঁ বৌদি, তোমরা? দাদা, কখন এলে তোমরা? আসলে সোমা, তোমাদের বাড়িতে একটু দরকারে এসেছিলাম আর কি। হ্যাঁ রে বোন, একটু দরকারিতে তোদের বাড়িতে এসেছি। আমি অনেক বড় বিপদে পড়েছি রে বোন, বিপদ থেকে উদ্ধার করবি না আমায়? কি বিপদে পড়লে দাদা? আসলে সোমা, আমার ব্যবসাটা ঠিকভাবে চলছে না, বন্ধ হয়ে হয়ে যাবে এমন একটা অবস্থায় চলে এসেছে। হ্যাঁ সোমা, তোমার দাদা ঠিকই বলছে, তোমার দাদার ব্যবসার অবস্থা খুব একটা ভালো না। হ্যাঁ, সবই তো বুঝলাম, তা দাদার ব্যবসা ভালো না সেই কথাটা কি শোনানোর জন্য এসেছো, নাকি অন্য কোনো কারণ? আসলে সোমা, যেটা বলার জন্য এলাম আর কি, আসলে তোমাদের কাছে কিছু সাহায্যের জন্যই এসেছি। কি সাহায্য বৌদি? আসলে অনিল তো এখন অনেক বড় ব্যবসায়ী হয়েছে, অনেক বড় মেডিসিনের দোকান, অনেক জায়গায় ফার্মেসিও আছে, আর তোমাদেরও এখন অর্থ সম্পত্তির কোনো কমতি নেই। যদি তুমি তোমার দাদাকে একটু সাহায্য করতে,
ও, আসলে তোমরা আর্থিক সহায়তা নেওয়ার জন্যই এসেছো তাই না? আসলে মানে আজ আমার স্বামী সফল, তাই তোমরা আমার স্বামীকে এত ভালোবাসা দাও। শ্বশুর বাড়িতে গেলে তাকে যত্ন আপ্যায়নের কম রাখো না। দাদা আজ বিপদে পড়েছে, তাই সমস্ত সাহায্যের জন্য তোমাদের বাড়ির জামাইকেই শেষ পর্যন্ত প্রয়োজন হলো। কিন্তু এই জামাইকে একটা সময় অপমান করতেও তোমরা দুইবার ভাবোনি। তোমরা একটা জিনিস ভুলে যাও, মানুষ সব সময় একই অবস্থায় কখনো থাকতে পারে না। আজ যেমন আমার স্বামী শূন্য থেকে এই অবস্থায়, আর আমার দাদা সফল ব্যবসায়ী থেকে এই জায়গায়। শোনো সোমা, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি। তাই আমরা সব সময় তোমার আর অনিলকে নিয়ে অনেক খারাপ কথা বলেছি, তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছি। সবকিছু ভুলে গিয়ে আমাদেরকে ক্ষমা করে দেওয়া যায় না সোমা? ঠিক এমন সময় অনিল সেখানে উপস্থিত হয়। কেন বৌদি, ক্ষমা করে কেন দেওয়া যাবে না বলো তো? তোমরা তো আমার আপনজন, আমার বউয়ের দাদা বৌদি। তোমাদেরকে আমি সাহায্য করব না এমনটা কখনো হতে পারে না। জামাই বাবু, আমাদেরকে ক্ষমা করে দিও জামাই বাবু। আসলে আমরা তখন আবেগে পড়ে তোমার সাথে এমন আচরণ করতাম। আমাদের সমস্ত দোষগুলোকে তুমি ক্ষমা করে দিও জামাই বাবু। হ্যাঁ বৌদি, আমার খারাপ সময়ে তোমাদের ওরকম ব্যবহার যদি না পেতাম, তাহলে আমার মনে যে কখনোই আসতো না, আর কখনো আমি এমনভাবে সাফল্য ব্যক্তি হতে পারতাম না। সত্যি কথা বলতে কি, আমার সফলতা শুধুমাত্র তাদেরই জন্য যারা প্রতিনিয়ত আমাকে আর আমার স্ত্রীকে অপমান করে গেছে, শুধুমাত্র আমার ইনকাম কমের জন্য। জামাই বাবু, সব কিছু ভুলে যাও আর আমাদেরকে ক্ষমা করে দাও জামাই বাবু। আমাদের আর কখনো এমনটা হবে না। ক্ষমা চেয়ে আমাদেরকে লজ্জা দেবে না। যেটুকু বললাম সেটুকু হচ্ছে আমাদের মনের কথা। সোমা এবং সোমার স্বামীকে সোমার শাশুড়ি মা এবং সোমার বাপের বাড়ির লোকজন অনেক ভালোবাসতে থাকে এবং তার সফলতার কারণেই সব জায়গায় অনেক সম্মান পায়। বাস্তব কথা হলো, স্বামী উপার্জন কম হলে সেই নারীকে প্রত্যেক জায়গায় অপমানিত হতে হয়।